সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের যে কোনো পদক্ষেপের পরিণতি বেদনাদায়ক হবে পাকিস্তানি সেনাপ্রধান। এদিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। অপরদিকে ইসরায়েলের হামলায় লেবাননে আরও ৩৯ জন মারা গেছে। এবং সবশেষে থাকছে এবার হরমুজের তলদেশে ইন্টারনেট কেবল আটকানোর হুমকি ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন, কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ভারতের যে কোনো পদক্ষেপের পরিণতি বেদনাদায়ক হবে পাকিস্তানি সেনাপ্রধান। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক দুঃসাহসিকতা পদক্ষেপ নেয়, তাহলে তার পরিণতি হবে অত্যন্ত বিপজ্জনক, সুদূর প্রসারী এবং বেদনাদায়ক। রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মার্কা এ হাক ও অপারেশন বুনিয়ান মারসুসের ১ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবার সিদ্ধু এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। অনুষ্ঠানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং নিহত সেনা সদস্যদের আত্মার মাগফেরত কামনায় সূরা ফাতেহা পাঠ করা হয়। ভাষণে আসিম মুনির বলেন, মার্কা এ হাক কোনো সাধারণ সামরিক সংঘর্ষ ছিল না, বরং এটি ছিল দুই মতবাদের মধ্যে একটি নির্ণায়ক লড়াই। তিনি দাবি করেন, আল্লাহর সহায়তায় পাকিস্তান বিজয় অর্জন করেছে, আর মিথ্যা শক্তি অপমান ও পরাজয়ের মুখে পড়েছে। তার ভাষ্যমতে ২০২৫ সালের মে মাসের ঘটনাগুলি বিচ্ছিন্ন কিছু নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের বৈরিতা ও প্রচারণারই ধারাবাহিকতা। ভারতের উদ্দেশ্যে কড়া বার্তা। আসিম মুনির বলেন, পাকিস্তানকে সামরিক ও ডিপ্লোম্যাটিকভাবে বিচ্ছিন্ন করা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তনের লক্ষ্য যে ভারত নিয়েছে বলে পাকিস্তান মনে করে, তা কখনো সফল হবে না। তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও জনগণ অতীতেও ভয় পায়নি, ভবিষ্যতেও ভয় পাবে না। সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যে কোনো সামরিক ভুল পদক্ষেপের জবাব দেওয়া হবে এমনভাবে যার পরিণতি হবে অত্যন্ত বিপজ্জনক, সুদূর প্রসারী এবং বেদনাদায়ক। এদিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলাগা ভেত্রি কাজাগামের প্রেসিডেন্ট চন্দ্রশেখর জোসেফ বিজয়। এর মধ্য দিয়ে গত ৬০ বছরের মধ্যে এই প্রথম দ্রাবিড় দুই প্রধান দল ডিএমকে ও এআইএডিএমকে এর বাইরে কোনো সরকার গঠিত হয়েছে তামিলনাড়ুতে। বিজয় আজ ৯ জন টিভিকে নেতাকে সঙ্গে নিয়ে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে অভিনেতা তৃষা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী উপস্থিত ছিলেন। গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের লক্ষ্যমাত্রা অর্জনে তাকে বেশ বেগ পেতে হয়েছে। ৫ দিন সময় এবং রাজ্যপালের সঙ্গে ৪ দফা বৈঠকের পর সম্ভাব্য মিত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি ম্যাজিক ফিগার অর্জন করেন। গত শনিবার বিজয়ের নেতৃত্বাধীন জোট রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানায়। বিজয়ের এই জোটে কংগ্রেসের ৫ জন, বিদুথালাই চিরুথালাই কাচ্ছির ২ জন এবং সিপিআই, সিপিআইএম ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ২ জন করে বিধায়ক সমর্থন দিয়েছেন। ৫১ বছর বয়সী এই অভিনেতা কাম রাজনীতিবিদ ২টি আসন থেকে নির্বাচিত হয়েছেন। নিয়ম অনুযায়ী তাকে একটি আসন ছেড়ে দিতে হবে। এর ফলে বিধানসভায় এই জোটের বর্তমান শক্তি দাঁড়িয়েছে ১২০ জন বিধায়কে। অপরদিকে ইসরায়েলের হামলায় লেবাননে আরও ৩৯ জন মারা গেছে। লেবাননের রাষ্ট্রপ্রধান ইয়াহিয়া সিনওয়ার জানিয়েছেন, ইসরায়েলের তীব্র হামলায় আরও অন্তত ৩৯ জন নিহত হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের শহর সাকসাকিয়েতে একটি শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা লেবাননের সশস্ত্র গণ্ঠি হেজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করেছে এবং নিরপরাধ বেসামরিক মানুষের ক্ষতির সম্পর্কে তারা অবগত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবানন গভর্নমেন্টের মধ্যে একটি যুদ্ধবিরতি
যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী এবং হেজবুল্লার মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলের বেশিরভাগ বিমান হামলা দক্ষিণ লেবাননে হয়েছে। দেশের সামরিক বাহিনী বলছে তারা হেজবুল্লার সঙ্গে সংশ্লিষ্ট কাঠামো এবং ব্যক্তিদেরকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। হেজবুল্লাহ হল ইরান সমর্থিত একটি মিলিশিয়া ও রাজনৈতিক দল। শনিবার লেবাননের রাষ্ট্র আয়োজিত সংবাদ সংস্থা NNA ন্যাশনাল নিউজ এজেন্সি তার দেশের সাকসাকিয়ে সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার খবর প্রকাশ করেছে। IDF জানিয়েছে তারা ওই এলাকায় সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি স্থাপনার ভেতরে অবস্থিত হেজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে হামলা করেছে। হামলার আগে বেসামরিক মানুষের ক্ষতির ঝুঁকি যতটা সম্ভব কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল নির্ভুল অস্ত্র ব্যবহার এবং আকাশপথে নজরদারি। তারা আরও জানায় ঘটনাটির বিস্তারিত পর্যালোচনা চলছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নাবাতিয়ে এলাকায় একটি মোটরবাইক লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় একজন সিরিয়ান নাগরিক এবং তার 12 বছর বয়সী মেয়ে আক্রান্ত হওয়ার খবর দিয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্যমতে প্রথম হামলার স্থান থেকে সরে যেতে সক্ষম হওয়ার পর ড্রোনটি দ্বিতীয়বার হামলা করে এবং এতে বাবা নিহত হন। এরপর ড্রোনটি তৃতীয়বার সরাসরি মেয়েটিকেও লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করে। মেয়েটির অস্ত্রচর্চা চলছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে হেজবুল্লাহ ড্রোন ব্যবহার করে উত্তর ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি এতে তাদের 3 জন সেনা আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত এক সপ্তাহে দেশজুড়ে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ আরও 120 জনের বেশি মানুষ নিহত হয়েছে। তবে মন্ত্রণালয় হেজবুল্লাহ যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের আলাদা করে উল্লেখ করেননি। ইসরায়েলি সামরিক বাহিনী সীমান্তবর্তী লেবাননের একটি অংশ দখল করে রেখেছে। কর্মকর্তাদের ভাষ্যমতে তাদের লক্ষ্য হল এমন একটি হেজবুল্লাহ মুক্ত নিরাপত্তা অঞ্চল তৈরি করা যা ইসরায়েলের উত্তরাঞ্চলের জনপদগুলিকে সুরক্ষা দেবে। এসব এলাকায় পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে, যা গাজাতে ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত কৌশলের সাথে মিল আছে। মানবাধিকার সংগঠনগুলি বলছে কিছু ঘটনা যুদ্ধাপরাধের শামিল হতে পারে। অন্যদিকে হেজবুল্লাহ রকেট ও ড্রোন ব্যবহার করে লেবাননে অবস্থিত ইসরায়েলি সেনা এবং উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলের ক্রমাগত হামলার প্রতিবাদেই তারা শনিবার উত্তর ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা উত্তর বিবন্দর কাছে হেজবুল্লাহ সন্ত্রাসী সংগঠন পাঠানো একটি বিস্ফোরকবাহী ড্রোন শনাক্ত করেছে। তাদের দাবি ওই হামলায় 3 জন রিজার্ভ সেনা আহত হয়েছেন, যার একজনের অবস্থা গুরুতর। ইসরায়েল ও হেজবুল্লাহ 2024 সালের নভেম্বর মাসে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল, যার মাধ্যমে আগের সংঘর্ষের সমাপ্তি ঘটেছিল। তবে এরপরও ইসরায়েল প্রায় প্রতিদিন হেজবুল্লাহ সংশ্লিষ্ট বলে দাবি করা লক্ষ্যবস্তু ও ব্যক্তিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। 2028 সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা করে দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করার পর 2রা মার্চ প্রতিশোধ হিসেবে হেজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালিয়েছিল। এর প্রতিবাদে ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে। মার্চের শুরুতে ইসরায়েলি বাহিনী আবার দক্ষিণ লেবাননে প্রবেশ করে, যেখানে তারা গ্রাম ধ্বংস করেছে এবং এখনও লেবাননের ভূখণ্ডের প্রায় 10 কিলোমিটার এলাকা তারা দখল করে রেখেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2রা মার্চ থেকে এখনও পর্যন্ত লেবাননে মোট 2795 জন নিহত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষিণ লেবাননে 17 জন সেনা এবং 1 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া উত্তর ইসরায়েলে আরও 2 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এবং সবশেষে থাকছে এবার হরমুজের তলদেশে ইন্টারনেট কেবল আটকানোর হুমকি ইরানের। কৌশলগত হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যাওয়া সমুদ্র তলদেশের সাবমারিন কেবলের থেকে রাজস্ব আয়ের বিষয়টি নিয়ে আলোচনা করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। এই জলপথটি নমাত্র জ্বালানি ও বাণিজ্য জাহাজ চলাচলের প্রতিবন্ধকতা হিসেবেই নয়, বরং একটি ডিজিটাল চাপ প্রয়োগের কেন্দ্র হিসেবে তুলে ধরেছে IRGC সংশ্লিষ্ট গণমাধ্যম। বার্তা সংস্থা তাসনিম হরমুজ প্রণালীর ইন্টারনেট কেবল থেকে রাজস্ব আয়ের 3টি বাস্তব পদক্ষেপ শীর্ষক একটি প্রবন্ধে প্রকাশ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে প্রণালীটির মধ্যে দিয়ে যাওয়া ডুবো সামুদ্রিক ফাইবার অপটিক কেবলগুলির মাধ্যমে প্রতিদিন $10 ট্রিলিয়ন বেশি আর্থিক লেনদেন হয়ে থাকে। কিন্তু সংস্থাটি বলেছে প্রণালীটি সম্পর্কে তাদের তথাকথিত গতানুগতিক দৃষ্টিভঙ্গির কারণে ইরান এই গুরুত্বপূর্ণ যোগাযোগ কাঠামোর অর্থনৈতিক ও সার্বভৌম ব্যবস্থা থেকে বঞ্চিত হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমটি বলছে ইসলামিক প্রজাতন্ত্রকে 3টি পদক্ষেপ নেওয়া উচিত। এর মধ্যে একটি হল বিদেশি কোম্পানিগুলির কাছ থেকে প্রাথমিক লাইসেন্সিং ও বার্ষিক নবায়ন ফি আদায় করা।
দ্বিতীয়টি টেক জায়ান্ট মেটা, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো প্রধান প্রযুক্তি কোম্পানিগুলিকে ইরানি আইন অনুযায়ী কাজ করতে বাধ্য করা। এবং সর্বশেষ সাবমারিন কেবলগুলির ম্যানেজমেন্ট, মেরামত ও নিরাপত্তার উপর ইরানি কোম্পানিগুলিকে একচেটিয়া নিয়ন্ত্রণ দেওয়া। এই পদক্ষেপগুলি হরমুজকে বৈধ সম্পদ সৃষ্টির একটি কৌশলগত কেন্দ্রে পরিণত করবে। তাসনিমের নিবন্ধে উল্লেখ করা হয়েছে, আইআরজিসি সংশ্লিষ্ট আরও একটি সংবাদ মাধ্যম ফার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে একই ধরনের হুমকি দিয়ে ইরানকে হরমুজের একটি লুকানো মহাসড়কের শাসক হিসেবে বর্ণনা করেছে। পোস্টে বলা হয়েছে, ৯৯%-এরও বেশি আন্তর্জাতিক ইন্টারনেট যোগাযোগ সমুদ্রের তলদেশের কেবলের মাধ্যমে পরিচালিত হয় এবং এগুলিকে গুগল, মেটা ও মাইক্রোসফটের মতো বৈশ্বিক টেক জায়ান্টদের মেরুদণ্ড হিসেবে বর্ণনা করা হয়েছে। ফার্স আরও বলেছে, মাত্র কয়েকদিনের জন্য কেবলগুলিতে বিঘ্ন ঘটলে আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে কয়েক কোটি থেকে কয়েকশো বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে। এই কৌশলগত পথের একটি গুরুত্বপূর্ণ অংশ হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে গেছে। এছাড়াও দাবি করা হয়েছে, কেবলগুলি আইনগতভাবে এমন একটি এলাকার মধ্যে রয়েছে যেখানে ইরান সার্বভৌম অধিকার প্রয়োগ করতে পারে এবং ট্রানজিট যাতায়াতের অধিকার সেই অধিকারকে খর্ব করে না। প্রণালীটি পরিচালনার জন্য প্রস্তাবিত মডেলে সমুদ্রের তলদেশের কেবলের মাধ্যমে তথ্যের আদান প্রদানের জন্য অনুমতিপত্র ও টোল দেওয়া বাধ্যতামূলক হওয়া উচিত, বার্তা সংস্থাটি দাবি করেছে। বিদেশি কোম্পানিগুলিকে ইরানের এই নিয়মকানুন মেনেই কাজ করতে হবে। এছাড়াও কেবলগুলির ম্যানেজমেন্ট, মেরামত ও নিরাপত্তার দায়িত্ব একচেটিয়াভাবে ইরানি কোম্পানিগুলিকে দেওয়া যেতে পারে, যা হরমুজকে ইরানের অন্যতম ডিজিটাল ক্ষমতার চালিকা শক্তিতে পরিণত করবে। এই মন্তব্যগুলো এসেছে গত এপ্রিলে তাসনিমে প্রকাশিত এক প্রতিবেদনের পর। সেই প্রতিবেদনে পারস্য উপসাগর অঞ্চলের সমুদ্রের নিচের ইন্টারনেট কেবল ও ক্লাউড অবকাঠামোর মানচিত্র দেখানো হয়েছিল, যেখানে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবের ইন্টারনেট সংযোগ রুটও ছিল। ওই প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরের দক্ষিণের দেশগুলো ইরানের তুলনায় সমুদ্রের নিচের ইন্টারনেট কেবলের ওপর বেশি নির্ভরশীল। তাই অবতরণ কেন্দ্র, ডেটা হাব ও ক্লাউড অবকাঠামো এই সংঘাতের গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে।